আমার জামাইবাবু প্রতিদিন রাতে একটা অভ্যাস ছিল যে দিদির সঙ্গে ব্যায়াম করা। আমার দিদি প্রতিদিন সেটা করতে পারত না, তাই অভিজ্ঞতা আমাকে রাতে তার স্ত্রীর মতো করে 5 বার ব্যায়াম করালেন। আমি দিদির বিয়েতে অতিথি হিসেবে এসেছিলাম, কিন্তু আমাকেও এই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। আমার দিদির শারীরিক কারণে কিছুক্ষণ একটানা কাজ করতে কষ্ট হয়। যখন তার বিয়ে হয়েছিল তখন আমাকে বিয়েতে যেতে হয়েছিল। সেই সময় আমি ভুলবশত তার ঘরের ভেতরে গিয়ে দেখি যে অভিজ্ঞতা খুবই হতাশ হয়ে বসেছিলেন। সেই মুহূর্তে আমাকে দেখে ফেলেন এবং আমি যখন বাইরে বেরোতে যাচ্ছিলাম অভিজ্ঞতা আমার পেছনে আসে। তারপর তিনি বলেন, তোমার দিদির শারীরিক কারণে বেশিক্ষণ ব্যায়াম করতে পারে না, কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে পড়ে। এখন থেকে তুমি আমার সঙ্গে ব্যায়াম করবে। আমার নাম রিয়া। আমি একজন সুন্দরী 17 বছরের যুবতী মেয়ে এবং আমার দিদির নাম সীমা। সে আমার থেকে 5 বছরের বড়। যখন সে 22 বছর বয়সে পৌঁছেছিল তার বিয়ে হয়ে গেল। আমি তার বিয়েতে তার বাড়িতে এসেছিলাম। দিদির বিদায়ের সময় আমার সৎমা আমাকে কাপড় ভর্তি একটা ব্যাগ দিলেন এবং বললেন, সীমার সঙ্গে 6 দিন থাকা দরকার। আমি চাই যে তুমি তোমার দিদির সঙ্গে যাও, কারণ সে তোমাকে সঙ্গে আসতে বলেছে। মায়ের কথা শুনে আমি ব্যাগটি নিয়ে অভিজ্ঞতার গাড়িতে রাখলাম। যখন আমি দিদির পাশে বসার চেষ্টা করছিলাম তখন অভিজ্ঞতা আমাকে দেখতে পেলেন। আমি পাশের সিটে বসে গেলাম এবং আমরা দিদির শ্বশুরবাড়ি চলে এলাম। দিদির শাশুড়ি তাকে খুব ধুমধাম করে স্বাগত জানালেন। বিয়ের 4 দিন পর তার শাশুড়ি তার বাড়িতে ফিরে গেলেন। তিনি তার ছেলের বিয়ের জন্য 4 দিনের জন্য এই শহরে এসেছিলেন। 4 দিন কেটে গেল এবং সব কিছুই ভালোভাবে সম্পূর্ণ হলো। যখন আমি আমার বাড়িতে ফিরে আসতে যাচ্ছিলাম তখন দিদি বলল, তুমি কিছুদিন এখানে থাকতে পারো। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর অভিজ্ঞতা এসে বললেন, যদি তোমার কোনো অসুবিধা না হয় তাহলে কিছুদিন আরও এখানে থাকো। আমি এটা মেনে নিলাম এবং আমার মাও এতে খুশি হলেন। এরপর দিদি আর অভিজ্ঞতা বাইরে গেলেন এবং আমাকেও সঙ্গে নিয়ে গেলেন। আমি তাদের জুড়ি দেখে খুব আনন্দিত হলাম। অভিজ্ঞতার শরীর সাধারণ ছিল এবং দিদি ভারী ছিলেন। রাতে দিদি আমাকে খাবারের প্যাকেট দিলেন, কিন্তু আমার খিদে লাগেনি। আমি সেটা রান্নাঘরে রেখে নিজের ঘরে চলে গেলাম। তারপর হঠাৎ করে দিদির ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমার কৌতূহল জাগলো এবং আমি সেখানে গিয়ে উঁকি দিলাম। দেখি অভিজ্ঞতা দিদির পাশে বসে আছেন, কিন্তু দিদি গভীর ঘুমে ছিলেন। মনে হলো অভিজ্ঞতা চিন্তিত মনে বসেছিলেন। তাদের দেখে আমার মনে একটু খারাপ লাগলো, কারণ হয়তো অভিজ্ঞতা দিদির কাছ থেকে সব কিছু পাচ্ছেন না যা তিনি চাইছিলেন। পরের দিন রাতে আমি আবার তাদের দেখলাম। এবারও দিদি গভীর ঘুমে ছিলেন এবং অভিজ্ঞতা চিন্তিত মনে বসেছিলেন। আমি তাদের মুখে হতাশার ঝলক দেখতে পেলাম। তখন অভিজ্ঞতা আমার দিকে তাকালেন। আমি লজ্জিত বোধ করছিলাম যে আমি তাদের দেখেছি। আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। পরদিন সকালে যখন আমি ঘর থেকে বেরোলাম দিদি আমাকে থামালেন। তিনি আমাকে বললেন যে আমাকে 1 সপ্তাহের জন্য বাড়ি ফিরতেই হবে, কারণ আমার পরীক্ষা আসছে। আমি পরীক্ষার কথা বললাম এবং দিদি আমাকে আর বাধা দিতে পারলেন না। বাড়ি ফিরে আমি
আমার পড়াশোনায় মন দিলাম। পরীক্ষার কয়েকদিন বাকি ছিল এবং হঠাৎ করে অভিকদার ফোন এলো। তিনি আমাকে তাদের বাড়িতে যেতে বললেন। অভিকদা বললেন দিদির খুব মন খারাপ করে আছে এবং সে বারবার তোমাকে ডাকে। আমি তার কথা শুনে দিদির বাড়িতে চলে গেলাম, কারণ আমি দিদিকে খুব ভালোবাসতাম। যখন আমি তাদের বাড়িতে গেলাম সেখানে সব কিছু খুব শান্ত ছিল। এক রাতে মজা করতে করতে আমি অভিকদার কাছে গিয়ে আর জিজ্ঞাসা করলাম দিদি ব্যায়াম করতে পারছে কিনা। ভাবছিলাম দিদি একটু রাগ করবে আর পরিবেশ হালকা হবে, কিন্তু তার বদলে দিদি আমার দিকে খারাপ চোখে দেখলেন এবং রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি দেখি যে অভিকদা বাইরে বসে আছেন। আমি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম সব ঠিক আছে তো অভিকদা? তিনি কোনো উত্তর দিলেন না এবং আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। তিনি কিছু দেখানোর চেষ্টা করলেন, কিন্তু আমি বুঝতে পারলাম না। পরদিন আমি স্নান করতে গেলাম, তখন হঠাৎ নল থেকে পানি আসা বন্ধ হয়ে গেল। আমি দিদিকে ডাকতে লাগলাম, কিন্তু তার মন শুধুই মোবাইলে ছিল। আমি দরজায় নক করলাম এবং যখন দরজা খুললাম তখন আমি অভিকদার মুখোমুখি হলাম। আমার গায়ে পোশাক পুরোপুরি ছিল না। আমি বললাম অভিকদা, পানি আসছে না। তিনি তাড়াতাড়ি একটি বালতি পানি এনে দিলেন। আমি তাড়াতাড়ি স্নান করে বাথরুম থেকে বেরোলাম, কিন্তু দিদিকে কোথাও দেখতে পেলাম না। আমি অভিকদাকে জিজ্ঞাসা করলাম দিদি কোথায়? তিনি বললেন দিদি অফিসের কাজের জন্য বেরিয়ে গেছেন। আমি রাতে এ বিষয়ে কিছু বললাম না। পরের দিন দিদি বাড়ি ফিরে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন আগে বলনি যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ? দিদি বলল তোমার এখনো সেই বয়স হয়নি যে তোমাকে সব বলবো। এটা আমার বাড়ি, আমি যা চাই তাই করব। তার কথায় আমার খুব রাগ হলো, আর আমি বললাম তোমার আর চাকরি খুঁজতে হবে না, তোমার আসল দায়িত্ব তোমার বাড়িতে। তুমি অকারণে অন্য কাজ করছো। দিদি আমাকে বলল তোমার মনে হচ্ছে তুমি আমার চেয়ে আমার স্বামীর বেশি খেয়াল রাখছো, তাহলে তুমি তার খেয়াল রাখো। তার কথায় আমার একটু রাগ হয় এবং তিনি তার ঘরে চলে গেলেন। আমাদের মধ্যে মতবিরোধ চলছিল, আর তখনই অভিকদা ঘরে ঢুকলেন। তিনি বললেন রিয়া, এখন তুমি কি করছো? আমি বললাম আমার দিদি খুব রেগে আছে। অভিকদা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তুমি সীমার কথায় মাথা ঘামিও না, এখন তাকে একা ছেড়ে দাও। তোমাকে আমার জন্য এই বাড়িতে থাকতে হবে। অভিকদা আমার চোখের জল মুছে দিলেন এবং আমাকে আলিঙ্গন করলেন। তার আলিঙ্গনে আমি কিছুটা শান্তি অনুভব করলাম। এরপর আমি সারা রাত প্রেমের গান শুনতে লাগলাম, আর আমার মোবাইলে সব কাপিলের রিলস আসতে লাগলো। এই রিলগুলো আমার মনকে আরও বেশি প্রভাবিত করতে লাগলো। আমি সারা রাত অভিকদার কথা ভাবতে লাগলাম। পরদিন সকালে আমি দেখি দিদি রেগে গিয়ে অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। এখন দিদির নতুন চাকরি হয়েছে। দিদি ও অভিকদার মধ্যে কিছু মতবিরোধ দেখা দিল। আমি বুঝতে পারলাম তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে রাতে আমি তাদের ঘরের দিকে একটু নজর দেব। আমি দেখতে চাইছিলাম
তাদের মধ্যে এই চিন্তার কারণ কি? রাতের বেলা আমি তাদের ঘরে গিয়ে দেখি দিদি ও অভিজ্ঞতার মধ্যে কিছু ব্যক্তিগত আলোচনা চলছে। অভিজ্ঞতা সীমাকে নিয়ে ব্যায়াম করাতে চাইছিলেন, কিন্তু সীমা তা পারতেন না। এটাই তাদের সমস্যার কারণ হতে পারে। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে পারিবারিক সম্পর্কের মধ্যে সততা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সক্ষমতা এবং সীমাবদ্ধতার প্রতি সহানুভূতি রাখা উচিত এবং একে অপরের প্রতি দায়িত্ব ও সহানুভূতি প্রদর্শন করা প্রয়োজন। পারিবারিক জীবন সুখী রাখতে হলে উচিত সকলের মতামত ও অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং সকল সদস্যের প্রয়োজন মেটানো চেষ্টা করা। এর পাশাপাশি সমস্যা সমাধানের আলোচনা ও সমঝোতার মাধ্যমে একে অপরকে সমর্থন করা উচিত। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।